এখানেই দাঁড়ান স্যার, আপনি কোথাও যাবেন না। আমিও দেখতে চাই কে আপনার কি করেন। আপনি আমার আব্বুর মতো, এখানে যত ছাত্রছাত্রী আছে আপনি সবার অভিভাবকের মতো। আমিও দেখতে চাই স্যার আপনাকে কে কি করে। আমিও দেখতে চাই কারা অনশন করে। একটা অন্যায়ের পক্ষে যদি এতজন অনশন করে তাহলে একটা ন্যায়ের পক্ষে আরো অনেকজন অনশন করবে। শুধু এই ছাত্রছাত্রীরা নয়, মেডিকেল কলেজের বাইরেও। আজ যদি ডক্টর মজুমদারকে অন্যায়ভাবে এখান থেকে তাড়ানো হয় তাহলে আমি বাইরের লোকের সহানুভূতি আদায় করে ছাড়বো। আচ্ছা শবনম, ব্যাপারটা কি হয়েছে একটু খুলে বলো তো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, সবটাই বলছি। রোহিণী বোস কাল ডক্টর মজুমদারের চেম্বারে যায় নিজের প্রেগন্যান্সি চেক আপ করাতে। এবং গিয়ে একটা অদ্ভুত শর্ত রাখেন। সবাইকে আমি বলে রাখি, কাল থেকে আমি ডক্টর মজুমদারকে অ্যাসিস্ট করতে শুরু করেছি। আর ডক্টর রোহিণী যখন ওখানে যায় তখন আই ওয়াজ দেয়ার। মাই গুডনেস, এখন আমি বাঁচবো কি করে? এই মেয়েটা কি সব কথা শুনেছে নাকি? কিন্তু শুনেছে যে তার প্রমাণ কি? আমিও কিছুতেই আমার পয়েন্ট থেকে সরব না। তারপর আমি স্যারকে একটা ফাইল দেখানোর জন্য স্যারের চেম্বারে যাচ্ছিলাম, আর দরজাটা মোটেও বন্ধ ছিল না। তখন আমি রোহিণী বোসের গলা শুনতে পাই এবং শুনতে পেয়ে আমি সেখানে দাঁড়াই। আর সেখানে আমি শুনি যে ডক্টর রোহিণী বোস স্যারকে রিকোয়েস্ট করছে যাতে তাকে একটা ফলস প্রেগন্যান্সি রিপোর্ট তৈরি করে দেওয়া হয়। আপনি জাস্ট যশকে বলবেন যে আমি প্রেগনেন্ট কয়েকটা মাসের জন্য একটু বলুন স্যার। অসম্ভব, এইরকম পাপ কাজ আমি কখনো করতে পারবো না। আমার ডাক্তারি জীবনে কখনো এরকম পাপ কাজ আমি করিনি। একজন ডাক্তার হয়ে তুমি এরকম প্রস্তাব দিচ্ছ কি করে? একটা মেয়ে যে কতটা বিপন্ন হয়ে কথাগুলো বলতে পারে আপনি হয়তো বুঝতে পারবেন না। হোয়াট? মিথ্যে কথা বলছে ও, স্ট্রেট আপ মিথ্যে কথা বলছে। সত্যি কথা এটা? আমাকে একটু বলার সুযোগ করে দিতে হবে। আমি যা বলতে চাইছি সেটা শেষ করতে চাই। ডক্টর মজুমদার তখন বলেন যে দীর্ঘ চিকিৎসক জীবনে উনি কখনো এরকম কাজ করেননি, এই মহাপাপ। আর আমি ওদের পুরো কথাটাই আড়াল থেকে শুনি। ওদের মধ্যে কথা হয়, কথান্তর হয়। আমি জানি যে দুজন মানুষের কথা হয়তো আড়াল থেকে শোনা উচিত নয়, কিন্তু রোহিণী বোস, যাকে আমি ব্যক্তিগতভাবেই চিনি, যার ইতিহাস আমার জানা, এবং আমাদের কলেজে ব্লু আই বয় যশজিৎ বোস তার স্ত্রী। আর যশজিৎ বোসের ব্যাপারে আমি হয়তো একটু বেশিই জানি, তাই আমার মনে হয়েছিল যে তাদের কথা আড়াল থেকে শোনার অধিকার আমার আছে। আর রোহিণী বোস, স্বাদ উপলক্ষে উনি আমাকে নেমন্তন্ন করেছিলেন, যার বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে আমি প্রায় মরতে বসেছিলাম। তাই সেসব কারণেই উনি যখন বললেন যে তার প্রেগন্যান্সিটা ফলস, তার স্বামীকে শুধুমাত্র আমার হাত থেকে বাঁচানোর জন্য উনি এই নাটকটা করছেন, তখন ডক্টর মজুমদার এটা শুনে তার তীব্র প্রতিবাদ করেন। উনি বলেন যে তার কেরিয়ার জীবনে উনি কখনো এরকম কাজটা করেননি। এবং উনি এটাও বলেন যশজিৎ বোসকে উনি সমস্ত ঘটনা জানাবেন এবং উনি তাকে এটা বলবেন যে তার স্ত্রী তাকে কিভাবে ঠকাতে চাইছেন। আর তখন রোহিণী বোস ডক্টর মজুমদারকে থ্রেট করে বলে যে তার আসল রূপটা বুঝতে পারবে, আর তার আসল রূপ আজ আমরা দেখতে পাচ্ছি, ফলটাও বুঝতে পারছি।
কিন্তু রোহিণী বোস, আপনাকেও বুঝতে হবে এই পৃথিবীতে যেরকম রোহিণী বোসের মতো মানুষরাও বাঁচে, সেরকম শবনম খাতুনের মতো মানুষরাও কিন্তু বাঁচে। রোহিণী বোসদের পাপের ঘড়া যখন পূর্ণ হয়, তখন শবনম খাতুনরা তাদের পাপের ঘড়া শূন্য করার জন্য থাকে। স্যার, স্যার আপনি ভয় পাবেন না। আপনি তো কোনো অন্যায় করেননি, আপনি তো ন্যায় করেছেন, আপনি তো কোনো অধর্ম করেননি। আপনি এখন শুধু সকলকে বলে দিন আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো ঠিক না ভুল। বলুন স্যার, আপনি সেই কথাগুলোকে সমর্থন করছেন কিনা? এটাই সত্যি, মেয়েটি আমাকে দিয়ে ফলস প্রেগন্যান্সি রিপোর্ট তৈরি করাতে গিয়েছিল। আর ও চেয়েছিল যে আমি যাতে 6 মাসের প্রেগন্যান্সি লিখে দিই, কিন্তু তাতে আমি রাজি হইনি। হ্যাঁ, আর তাতেই ও সমূর্তি ধরেছে। আজ এতজন ছাত্রছাত্রীর সামনে ও আমাকে হেনস্থা করলো, যাদের আমি চিরকাল সন্তান তুল্য বলে জ্ঞান করি। মিথ্যে কথা। মিথ্যে কথা নয় রোহিণী ম্যাডাম, সবটাই সত্যি কথা। আচ্ছা ঠিক আছে, আপনি এটা মিথ্যে কথা বলছেন তো? তো এখানে তো আমাদের অনেক ডক্টররা আছে, আপনি একবার যান না, গিয়ে টেস্ট করিয়ে নিন। একবার টেস্ট করান, আমরাও দেখতে চাই আপনি সত্যি সত্যি প্রেগনেন্ট কিনা। আপনি যদি সত্যি প্রেগনেন্ট হন তাহলে ঠিক আছে, আপনি সত্যি কথা বলছেন। আর যদি না হন তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে আপনি মিথ্যুক এবং আমরা সত্যি কথা বলছি। কেন? তোমার কথায় সকলের সামনে আমি প্রেগন্যান্সি টেস্ট করাতে যাব কেন? আমার কথায় নয়, জনতার কথায়। আপনি যখন আপনার ব্যক্তিগত বিষয় এই জনতার সামনে এনেছে, তখন জনতাই আপনার বিচার করবে, আমি একা নই। স্যার, স্যার এর একটা বিচার করতেই হবে স্যার। স্যার, ডক্টর মজুমদারের বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ আনা হয়েছিল, ওর শাস্তি চাই। কি মিথ্যে বলো? ওর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। কালকে আমি তোকে বারবার একটা কথা বলেছিলাম, বারবার বলেছিলাম যে শুধুমাত্র তোর জন্য, তোর কথায় ডিপেন্ড করে আমি ডক্টর মজুমদারের এগেইনস্টে যাব। তুই তখন আমাকে কি বললি? যে এটা মিথ্যে নয়, এই বিষয়টা নিয়ে অন্তত তুই মিথ্যে কথা বলবি না। আজকে সবার সামনে এটা প্রমাণ করে দিলি তো, সবার সামনে এটা প্রমাণ করে দিলি যে আর কেউ যেটা না পারে সেটা তুই অন্তত করতে পারিস। আমার আর উত্তেজিত হওয়ার ক্ষমতা নেই, আমার শরীরের ভিতরে সেই শক্তি নেই উত্তেজিত হওয়ার। রোহিণী, তোর অভিনয় দেখে আমি স্তব্ধ, স্পেল বাউন্ড। দারুণ অভিনয় করিস তো তুই। একটা কথা আজকে আমি তোকে বলে রাখছি রোহিণী, আজকের দিন থেকে, এই মুহূর্ত থেকে তোর সাথে আর কোনো সম্পর্ক আমার রইল না। তুই যদি আমাকে ডিভোর্স না দিস তাহলে আমি কিন্তু এবার থানা পুলিশ করতে বাধ্য হব রোহিণী। এই কলেজের কে কি কমপ্লেন করবে, কে কি রিপোর্ট করবে আমি জানি না, জানতেও চাই না, কিন্তু স্বামী হিসেবে আমি তোর এগেইনস্টে রিপোর্ট করব, কমপ্লেন করব। তুই দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলে গেছিস, আমাকে ঠকিয়ে গেছিস, এবং তুই এই মিথ্যে প্রেগন্যান্সি নাটক করে গেছিস। এই কমপ্লেনটা অন্তত আমি করতে পারি, আর এরপর না কোনো থানা, কোনো ল আমাকে তোর সাথে থাকতে বাধ্য করতে পারে না। আজকের পর তুই আর কোনোদিন আমার চোখের সামনে এসে দাঁড়াবি না। Here it ends. Here it ends, রোহিণী। স্যার, আপনি চিরকাল আমাদের সবাইকে সন্তান তুল্য দেখেছেন, আমাদের সবাইকে সন্তানের মতন ভালোবেসেছেন, পড়িয়েছেন। আজকে সেই জন্যই হয়তো, সেই কারণেই হয়তো আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে স্যার আপনাকে এই অপমানটা পেতে হলো। আপনি আপনি আমাকে ক্ষমা চাওয়ার মুখ নেই আমার স্যার,
আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নেব স্যার। তোমরা আমার সন্তান তুল্য, তোমাদের শাস্তি দিতে গেলে তোমরা যতটা না কষ্ট পাবে তার 10 গুণ কষ্ট পাবো আমি। অন্ততপক্ষে এই ঘটনাটা ঘটলো বলেই প্রমাণ হয়ে গেল যে তুমি কার সঙ্গে ঘর করছিলে। আর এই ঘটনাটা ঘটলো বলেই তুমি হয়তো নিষ্কৃতিও পেয়ে গেলে। যশ, ভবিষ্যতে হিরে ফেলে কাঁচের দিকে ঝুঁকো না। কাঁচ কাঁচই থাকে, হিরেকে হিরে বলেছেন। আমি কি এখন ভেতরে যাবার অনুমতি পেতে পারি? আসুন ডক্টর মজুমদার, আসুন। জস্তা, কি হয়েছে বলো? আই এম সরি। সরি ফর হোয়াট? দেখো, আমি চাইনি যে আমার জন্য রোহিণীদের সংসারটা ভাঙুক, আর চাইনি বলেই এতদিন আমি সবকিছু মুখ বুঝে সহ্য করেছি, আমি কোনো কথাই বলিনি। কিন্তু আজ আমি আর চুপ করে থাকতে পারলাম না জস্তা। সব সত্যিটা জানার পরেও স্যারের মতো একটা সম্মানীয় ব্যক্তিকে এভাবে অসম্মানিত হতে দেখে আমি কি করে চুপ করে থাকতাম? আর স্যার যদি প্রতিবাদ করতো, সে প্রতিবাদ ধোপে টিকতো না, তাই আমি প্রতিবাদ করেছি, না হলে পরিণতি চরম হতো। আমার কিছু করার ছিল না জস্তা। আমি স্যারের স্টুডেন্ট, স্যার আমার কাছে পিতৃতুল্য। স্যারকে এভাবে অপমানিত হতে দেখে আমি সব কথা বলে দিলাম, না হলে বিশ্বাস করো আমি কিন্তু এটার মধ্যে পড়তাম না। শবনম, তোমার মনে হয় না যে জীবনে কখনো কখনো সংসার না ভাঙতে চাওয়াটা কিন্তু বড় কথা নয়? কখনো কখনো সংসার ভাঙতে চাইতে হয়, ভাঙতে হয় একটা সংসার। তাতে যদি 10 জনের উপকার হয় তাহলে সেই সংসারটা ভাঙতে হয়। এটা মনে হয় না কখনো তোমার? জস্তা, আমি কোনো কিছুর কারণ হতে চাই না। তুমি স্বার্থপর, তাই তুমি কোনো কিছুর কারণ হতে চাওনি। সে তুমি আমাকে যাই বলো, কিন্তু পারলে রোহিণী দিকে ক্ষমা করে দিও জস্তা। রোহিণী দি একের পর এক মিথ্যে কথা বলে, একের পর এক মিথ্যে স্টেপ নেয়, শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে। তোমাকে ভালোবাসবে বলেই, তোমাকে আটকে রাখবে বলেই হয়তো এতগুলো মিথ্যে কথা বলে। প্লিজ শবনম, প্লিজ। আর যাই বলো না কেন, ভালোবাসার কথাটা তুমি তুলো না প্লিজ। কারণ ভালোবাসা শব্দটা না সবার মুখে মানায় না। হ্যাঁ, তুমি যদি ভালোবাসায় বিশ্বাস করো, ওয়েল অ্যান্ড গুড, সেটা তোমার নিজের মনের মধ্যে রাখো, আমার সামনে বলতে এসো না প্লিজ। তুমি তখন যা বলেছ সেটা নিশ্চয়ই অক্ষরে অক্ষরে পালন করবে না? শবনম, তোমাকে কে দায়িত্ব দিয়েছে? আমার জীবনে আমি রোহিণীর ক্ষেত্রে কি স্টেপ নেব না নেব সেটার জন্য জাজমেন্টাল হতে তোমাকে কে বলেছে? কেউ বলেনি তো। বা আমিও তো এই দায়িত্বটা তোমাকে দিইনি, আমার মনে পড়ছে না, আমি দিইনি তোমাকে এই দায়িত্বটা। সরি। ইউ শুড বি সরি ফর দিস। প্রত্যেকবার একটার পর একটা ঘটনা ঘটে আর তুমি এসে আমাকে অনুরোধ করবে যাতে রোহিণীদির সাথে এই সম্পর্কটা আমি ত্যাগ না করি। ওয়াই? কেন? তোমার কি মনে হয় আমি যদি এই সম্পর্কটা ভেঙে দিই, রোহিণীদির সাথে যদি আমি এই সম্পর্কটা ত্যাগ করি, তাহলে আমি তোমার উপর এসে ঝাঁপিয়ে পড়বো? তোমার উপর ঝাঁপিয়ে পড়বো আমি?
তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে আমি নিয়ে তুলবো আমার বাড়িতে নিয়ে যাব তোমাকে? জস্তা প্লিজ। তাহলে তোমার এত ভয় কিসের? কিসের ভয় এত? রোহিণীদি কি তোমার ঢাল নাকি? রোহিণীদি আমার জীবনে থাকলেই আমি তোমার দিকে এক পাও এগোবো না, এটাই মনে হয় তোমার? এই কথাটাই মনে হয়? এমন এমন হয়েছে নাকি? মানে এরকম হয়েছে নাকি? রোহিণী দি ছিল তাও তুমি এগোওনি? এরকম তো নয় জস্তা। তাহলে আমি ভয়টা পেতে যাবো কেন? যদি সেটাই হয়ে থাকে তাহলে প্লিজ নিজের কথা ভেবে শুধু শুধু আমার জীবনটা নষ্ট করতে এসো না। জস্তা, আমি তোমার জীবন নষ্ট করছি? আলবাত করেছো। তুমি আমার জীবনটা নষ্ট করেছো। তুমিই করেছো আমার জীবনটা নষ্ট। তুমি বাধ্য করেছিলে আমাকে রোহিণীর সাথে বিয়ে করার জন্য। তোমার মনে আছে? মনে আছে তোমার যে তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার কাছে থাকবে, আমাদের বাড়িতে থাকবে, আমাকে ছেড়ে কোথাও যাবে না যদি আমি রোহিণীর সাথে বিয়ে করি। আর যেই আমি রোহিণীর সাথে বিয়ে করলাম, তোমার কথায় ভুলে গিয়ে, তোমার কথায় বিশ্বাস করে আমি যখন রোহিণীর সাথে বিয়ে করলাম, তুমি কি করলে? তুমি আমাকে ছেড়ে চলে এলে। জস্তা, আমি তোমার বাড়ি ছেড়ে কেন চলে এসেছিলাম সেটা নিশ্চয়ই আমি কোনো আর্গুমেন্টে যেতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু তোমাকে তোমার কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। রোহিণীর সাথে আমার বিয়ে পর্যন্ত ওই বাড়িতে থাকা তোমার দায় ছিল, তাই না? তার জন্য তুমি ছিলে। বিয়ের পর রোহিণী আমার সঙ্গে থাকতে পারবে কি পারবে না, আমি রোহিণীর সাথে থাকতে পারবো কি পারবো না, এটা পুরোপুরি ডিপেন্ড করে এই দুজন ব্যক্তির উপরে, রোহিণী আর যশের উপরে। এটা নিয়ে ভাবার দায় কোনো তৃতীয় ব্যক্তির নেই। জস্তা প্লিজ, জস্তা, আমি কিন্তু বলিনি একবারও যে দায় আমি নিচ্ছি। নিয়েছো, অনেকবার নিয়েছো তুমি। আমার দায় তুমি অনেকবার নিয়েছো, তাই জোর হাত করে আমি তোমাকে বলছি, প্লিজ আর আমার দায় নিতে যেও না তুমি। আর আমিও আর এই দায় বয়ে বেড়াতে পারছি না। এখন কি হবে বলো তো? কি আবার হবে? কি আবার হবে? একটা মেয়ে যে ডে 1 থেকে আমাকে ঠকিয়ে এসেছে আজ পর্যন্ত, অর্থাৎ এই বাচ্চাটাকে নিয়েও, একটা বাচ্চা হওয়া নিয়ে আমাকে ঠকিয়েছে দিনের পর দিন, সেই মেয়েটা আর যাই হোক, আমি তাকে আর ক্ষমা করতে পারি না। সে আর ক্ষমা পাওয়ার যোগ্য নয়। আরে ভাই, কত ক্ষমা করব? দিনের পর দিন ক্ষমা করে গেছি, ক্ষমা দেওয়ারও তো একটা সীমা থাকে। আমি তো ভগবান নই, আমার সেই সীমা শেষ হয়ে গেছে, আমি আর ওকে ক্ষমা করতে পারবো না। তবে কি জানো তো শবনম, আজকে একটা কথা প্রমাণ হয়ে গেল। আমি যে একটা মেয়েকে ভালোবেসেছি এবং সত্যি ভালোবেসেছি, মন থেকে ভালোবেসেছি, তার জন্য নিজেকে অন্য কোথাও ব্যবহার হতে দিইনি। এটা প্রমাণ হয়ে গেল আজকে। আমি যে শবনমকে সত্যি ভালোবেসেছি, সেই জন্যই, সেই কারণেই আমি অন্য কোনো মেয়ের সাথে এমন কিচ্ছু করিনি যার জন্য শবনমকে অসম্মানিত হতে হয়। এসব কি বলছো তুমি জস্তা? রোহিণীদি তোমার বিবাহিতা স্ত্রী, তার সাথে তুমি কি সম্পর্ক রাখবে না রাখবে, তার সাথে কিন্তু আমার মান অসম্মান কোনো কিছুই নির্ভর করে না জস্তা। করেছে 100 বার করেছে শবনম। এই পৃথিবীতে এমন অনেক কথা আছে যেগুলো মুখে বলা যায় না, এমন অনেক কথা আছে যেগুলো চিরকাল মনের ভেতরে লেখা থাকে। রোহিণীর প্রেগন্যান্সির খবর শোনার পর তুমি কলকাতা শহর ছেড়ে দূরে চলে যাওয়ার চেষ্টা করেছিলে। এমনি এমনি তো নয়, শুধুমাত্র রোহিণীর প্রেগন্যান্সিটাই ছিল মূল কারণ। আর এটা আমার বুঝতে না এতটুকু অসুবিধা হয়নি শবনম। আমি সেদিন অনেকবার বলার চেষ্টা করেছিলাম যে আমি জ্ঞানত অবস্থায় এই কাজটা করিনি। আমার কাছে সেদিন কোনো প্রমাণ ছিল না, আমি প্রমাণ করে তোমাকে বলতে পারিনি যে ওই কাজটা আমি করিনি শবনম, আমি করিনি। কিন্তু ঈশ্বর আমার সাথে সবসময় থাকেন, আর ঈশ্বর ছিলেন বলে আজকে কিন্তু এই সত্যিটা প্রমাণ হয়ে গেল শবনম, যে আমি শবনমকে সত্যি ভালোবেসেছি বলেই অন্য কোথাও যেতে পারিনি। অন্য কোথাও যাওয়ার উপায় নেই আর আমার। শবনমের ভালোবাসা আমাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে, তার জন্য আজ পর্যন্ত কোথাও যাওয়ার প্রয়োজন বোধ তৈরি হয়নি আমার মধ্যে। এখন যদি রোহিণীদির সাথে তোমার ছাড়াছাড়ি হয়ে যায়, রোহিণীদি কিন্তু সারা জীবন আমাকেই দায়ী করবে। তুমি কি এই দায় নিতে ভয় পাচ্ছ শবনম? একটা মেয়ে মিথ্যে কথা বলে জিতে যাবে, আর একটা মেয়ে সত্যি কথা বলে ভয় পেয়ে থাকবে।
এটাই চাইছো তুমি? না জস্তা, আমি যদি সত্যিই তাই চাইতাম তাহলে আমি তখন কিছুতেই মুখ খুলতাম না। তখন মুখ খুলেছিলে কারণ ডক্টর মজুমদারকে দোষারোপ করা হচ্ছিল, তাকে বাঁচানোর জন্য তুমি মুখ খুলেছিলে। এখন মুখ খুলছো কারণ তুমি ভয় পাচ্ছ যে রোহিণীদি তোমাকে দোষারোপ করবে, নিজেকে বাঁচানোর জন্য মুখ খুলছো। এই যশের প্রতি তো কোনো দায় দায়িত্ব নেই তোমার। এই যশকে যে প্রত্যেক মুহূর্তে একটা মেয়ে ঠকিয়ে যাচ্ছে, দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছে, তার প্রতি কোনো দায় দায়িত্ব নেই তোমার। শবনম, বলো রাহুলদা। আমি কি একটু পরে আসবো? না না, পরে আসবে কেন? আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত কথা হচ্ছিল না। শবনম আমার সাথে কোনো ব্যক্তিগত কথা বলতে পছন্দ করে না। কোনো প্লিজ আমার নামে শুধু শুধু দোষ দিও না। দেখ যশ, আজকে যে ঘটনাটা ঘটলো তোকে কিন্তু আমি আগে থেকেই সাবধান করেছিলাম। হ্যাঁ রাহুল দা, তুমি আমাকে বারবার সাবধান করেছিলে, আমাকে বারবার বলেছিলে যে আমি যেন ওর কথায় না নাচি। কিন্তু দেখো, সেই ওর কথাই বিশ্বাস করলাম। ওর কথা বিশ্বাস করে আমি ডক্টর মজুমদারের মতন লোককে মিথ্যে মিথ্যে দোষারোপ করলাম।